फ्रेंड्स एडभांस टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोते टार्गेट पीएससी क्लार्केर 11तम क्लास निये आलोचना करब एबं एर आगे अलरेडी 10टा क्लास हो गेछे। खुबই गुरुत्वपूर्ण प्रत्येकटी क्लास। আপনি যদি না দেখে থাকেন নিচে ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে নিতে পারেন। তো চলুন আজকের মোস্ট এক্সপেক্টেড কিছু কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকেও বাজাতে ভুলবেন না, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা অটোমেটিক্যালি পেতে থাকেন। তো চলুন, গত দিনের একটি কোশ্চেন ছিল, কোশ্চেনটি ছিল হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ইন ইন্ডিয়া আর নোন অ্যাজ এ হটস্পট অফ বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্যের একটি হটস্পট হিসেবে পরিচিত, সেটা হচ্ছে বিয়ের দাগ বা ওয়েস্টার্ন ঘাট। তো অনেকেই এই কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছেন, তাদের সকলকেই ধন্যবাদ এবং আপনারা অন স্ক্রিনে অনেকের নাম দেখতেই পাচ্ছেন। এবং চলুন, তো এই কোশ্চেনের অ্যান্সার গেল বি পশ্চিম ঘাট। এবার আজকের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নেব। তো চলুন, আজকের ফার্স্ট কোশ্চেন আছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট ইনসিডেন্স অফ পপুলেশন লিঙ্ক টু ডেথস ইন দ্য ওয়ার্ল্ড। মানে দূষণের ফলে সবথেকে বেশি মৃত্যু হয় কোন দেশে? না আমাদের ভারতবর্ষেই, সেটা হচ্ছে ইন্ডিয়া। খুবই একটি দুঃখের কথা, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া। তো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে এর দাগ। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেব। ফ্রেন্ডস, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টস আছে, তো চলুন ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। হোয়ার ইজ এ টার্টেল সেঞ্চুয়ারি বিল্ড টু প্রোটেক্ট দ্য বায়োডাইভার্সিটি অফ রিভার গঙ্গা। গঙ্গা নদীর জীববৈচিত্র্য রক্ষার জন্য একটি কচ্ছপ অভয়ারণ্য কোথায় আর কি তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে এলাহাবাদে, উত্তরপ্রদেশের ইউপির এলাহাবাদে এটি তৈরি করা হয়েছে। তো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিসিস অ্যামাং গ্লোবাল বায়োডাইভার্সিটি। বিশ্ব জীববৈচিত্র্য সর্বাধিক সংখ্যায় পাওয়া যায় নিম্নলিখিত কোনটি? ফার্ন আছে, লাইকেন আছে, অ্যালগি আছে, ফাঙ্গি আছে। তো এর মধ্যে ফাঙ্গি বা ছত্রাক হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর দ্য গ্রেট ইন্ডিয়ান অন হর্ন রাইনোসরস বা একশৃঙ্গ গন্ডারের জন্য কোন জাতীয় উদ্যানটি প্রসিদ্ধ? সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? না আসাম। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। এটা হচ্ছে অন হর্ন রাইনসের জন্য বিখ্যাত। তো চলুন, আগের দিন আমরা মধ্যপ্রদেশের কিছু গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক সম্পর্কে জেনেছিলাম, আজকে আসামের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক সম্পর্কে জেনে নেব। সেটা ফার্স্ট হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রু সিকুহা ন্যাশনাল পার্ক। আপনারা বাংলায় অবশ্যই লিখে নিতে পারেন, যারা বাংলায় নোট করেন বা বাংলায় পড়াশোনা করেন তারা অবশ্যই বাংলায় লিখে নিতে পারেন। ডিব্রু সিকুহা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক আর হচ্ছে ওরাং ন্যাশনাল পার্ক। এইগুলো হচ্ছে আসামের মোস্ট ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক, যেগুলো পরীক্ষায় আর কি দেখা যায় সচরাচর। তো চলুন এবার দেখা যাক নেক্সট কোশ্চেন। দ্য রেড ডাটা বুক ইজ দ্য ডকুমেন্টেশনস অফ রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ। রেড ডাটা বুক দুর্লভ কোন লুপ্তপ্রাণীর জন্য প্রলিখন এটা? তো অ্যানিম্যালস, প্ল্যান্টস, ফাঙ্গি সবগুলোই, অল অফ দিস। ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট এবার গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা দেখুন পরীক্ষায় কিন্তু অনেক ধরনেরই আর কি বিদ্যা, যেমন পশুপালন বিদ্যা বা উদ্যান পালন বিদ্যা, এরকম সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেগুলো আমি গুরুত্বপূর্ণ কিছু রেখেছি, তো আপনারা অবশ্যই দেখে নেন। এবং আমি এখানে ইংলিশে আছে, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট করে নিতে পারেন এবং আমি বাংলায় বলছি, অবশ্যই আপনারা বাংলায় নোট করে নিন। প্রথমে হচ্ছে হর্টিকালচার, যেটাকে বলা হয় উদ্যান পালন বিদ্যা। সেখানে কি কি চাষ হয়? না কাল্টিভেশন অফ ফ্রুটস, ভেজিটেবল, ফ্লাওয়ার্স, নাটস অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস। তার মানে আপনারা বুঝতেই পারছেন, ফ্রুটস, ভেজিটেবল এইগুলোর বাংলা মানে বলার প্রয়োজন হয় না। ফল, শাকসবজি, ফুল এইসবগুলো যেটাকে চাষ করাকে একত্রে বলা হয় হর্টিকালচার। এটা কিন্তু জিকে প্লাস ইংলিশ দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, আপনারা এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন এবং বাংলায় অবশ্যই নোট করে নিন। তো ফ্লোরিকালচার মানে হচ্ছে ফুল চাষ, কাল্টিভেশন অফ ফ্লাওয়ার্সকে বলা হয় ফ্লোরিকালচার, বাংলায় লিখে নিন। আরবোরিকালচার হচ্ছে কাল্টিভেশন অফ ট্রিজ অ্যান্ড শার্পস মানে হচ্ছে যেগুলো ঝাড়ি গাছ হয় সেগুলো বা গাছ, সেটাকে বলা হয় আরবোরিকালচার। এবার এপিকালচার হচ্ছে মৌমাছি বা মক্ষী পালন, মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। একুয়াকালচার মানে হচ্ছে জলজ প্রাণী বা জলজ উদ্ভিদ চাষ করাকে বলা হয় একুয়াকালচার। এরপর হচ্ছে এভিকালচার হচ্ছে বার্ডস, পক্ষী পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। এরপর হচ্ছে পিসিকালচার হচ্ছে ফিশ বা মাছ চাষ করাকে বলা হয় পিসিকালচার। এরপর হচ্ছে পমিকালচার হচ্ছে কাল্টিভেশন অফ ফ্রুটস, ফল চাষ করাকে বলা হয় পমিকালচার আর ফুল চাষ করাকে বলা হয় ফ্লোরিকালচার। এরপর দেখুন সেরিকালচার হচ্ছে রেশম মদ,
যেগুলো হয় যেটার থেকে পোশাক আর কি তৈরি হয়, তো সেই সেরিকালচার, রেশম মার্ক চাষকে বলা হয় সেরিকালচার। লাস্টেরটা আছে ভিনিকালচার অর ভিটিকালচার। যে কোনো একটা নাম, ভিনিকালচার ভিটিকালচার যে কোনোভাবে আসতে পারে। সেটা হচ্ছে আঙুর, যে গ্রেপ আঙুর চাষকে বলা হয় ভিনিকালচার বা ভার্টিকালচার। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু কালচার সম্পর্কিত বিষয়, অবশ্যই আপনারা এটাকে নোট করে নিন বা স্ক্রিনশট করে নিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় বললাম, আপনারা অবশ্যই নোট করে নেবেন। তো চলুন এবার নেক্সট হচ্ছে সাম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি প্রথমেই বলেছিলাম আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি ইনক্লুড করেছি। তো এখানে কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কিছু সংশোধন, গুরুত্বপূর্ণ সংশোধন, ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু গুরুত্বপূর্ণ সংশোধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সংশোধনগুলো অনেক সংশোধন আছে, তার মধ্যে আমি ভেরি ভেরি সংশোধনগুলো ইনক্লুড করেছি এখানে। তো আপনারা এইগুলো তো আপনাদের পড়তেই হবে, এর বাইরে পড়লে খুবই ভালো, কিন্তু এইগুলো আপনাদেরকে জানতেই হবে। তো সেইগুলো সম্পর্কে আমি ডিসকাস করব, ইংলিশে আছে, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, এবং আমি সম্পূর্ণভাবে বাংলায় ডিসকাস করব, বাংলায় বলবো, আপনারা বাংলাতে লিখে নিতে পারেন। তো চলুন, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে হয়? 1951। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় চলে আসে। প্রথম ভারত সংবিধান কত সালে সংশোধন করা হয়? সেটা হচ্ছে 1951 সালে। এবং এই সংশোধনের মাধ্যমে কি ইনক্লুড করা হয় এখানে 9 শিডিউল বা 9 নম্বর শিডিউলটাকে এখানে ইনক্লুড করা হয়। সেটা কি সম্পর্কিত সংশোধন না? টু প্রোটেক্ট দ্য ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার, এবং এই সম্পর্কিত কিছু আইনি ব্যবস্থাপনা, এইসব বিষয় সম্পর্কিত, অ্যান্ড আদার লস ইনক্লুডেড ইন দ্য ফ্রম দ্য জুডিশিয়াল রিভিউ, বা ভূমি সংস্কার বা এই সম্পর্কিত কিছু আইন লিখিবদ্ধ এখানে ইনক্লুড করা হয় 9 শিডিউল বা 9 নম্বর শিডিউলের মাধ্যমে 1951 সালে। আর এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন 1951 সালে। এবার দেখুন 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 31তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে কি হয় সেটা কত সালে? না 1972 সালে। সালগুলোও কিন্তু অবশ্যই মনে রাখবেন, এবং কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাও কিন্তু মনে রাখতে হবে। তো 1972 সালে সেখানে কি করা হয় না, লোকসভা সিটকে 525 থেকে 545 করে দেওয়া হয়। ইনক্রিজড দ্য নাম্বার অফ লোকসভা সিটস ফ্রম 525 টু 545। 525 থেকে লোকসভা সিটকে 545 করে দেওয়া হয়। এবার দেখুন নেক্সট হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সালটা মনে রাখতে হবে 1976। এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন নামেও এটাকে জানা যায় আর কি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিনি কনস্টিটিউশন নামেও জানা যায়। ইট ওয়াজ ইনঅ্যাক্টেড টু গিভ ইফেক্ট টু দ্য রেকমেন্ডেশনস অফ শরণ সিং কমিটি। এটাকে কিন্তু কার্যকরী করা হয়েছিল শরণ সিং কমিটির আদেশে বা রেকমেন্ডেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন, শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু এই 1976 সালের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেটাকে ইনঅ্যাক্টেড করা হয়। ইট রেইজড দ্য টার্ম অফ দ্য লোকসভা অ্যান্ড দ্য বিধানসভা ফ্রম 5 to 6 ইয়ার্স। লোকসভা এবং বিধানসভার টার্মকে এটা 5 থেকে 6 বছর করে দেয়। এবং এবার নেক্সট হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয় 1978 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1978 সালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সালটা মনে রাখতে হবে এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাও মনে রাখতে হবে। এখানে কি করা হয় না, রাইট টু প্রপার্টি ডিলেটেড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সাহায্যে কি করা হয় না, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বার করে দেওয়া হয় বা বাদ দিয়ে দেওয়া হয়। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবার দেখি নেক্সট ইম্পর্টেন্ট কি আছে, 56th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কত সালে হয়? 1987 সালে। 56th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 56তম সংবিধান সংশোধনী। সেখানে কি করা হয়? ইট কনফার্স স্ট্যাটিউট অন গোয়া অ্যান্ড ফর্মস এ নিউ ইউনিয়ন টেরিটরি অফ দামান অ্যান্ড ডিউ। গোয়া দাস বিকাম দ্য 25th স্টেট অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক। গোয়াকে এই 56 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1987 সালে গোয়াকে ভারতের 25তম রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। এবার দেখুন 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি 1989 সাল, সালটা মনে রাখবেন, সালটা কিন্তু অনেক পরীক্ষায় চলে আসে। 1989 সাল 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কি করা হয়? ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। আমরা সবাই জানি 18 বছর আমরা ভোট দিতে পারি, তো আগে ছিল 21 বছর, যেটাকে কিনা 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1989 এর মাধ্যমে কমিয়ে 21 থেকে 18 করে দেওয়া হয়। এবার দেখুন নেক্সট হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1993। সালগুলো মনে রাখবেন, 1993 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমি এটাও আগেও একবার ডিসকাস করেছি। সেটা কি করা হয় না, এখানে ইন্ট্রোডাকশন অফ পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজকে এই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1993 এর মাধ্যমে ইনক্লুড করা হয় বা যুক্ত করা হয় বা পরিচয় করানো হয়। এবং এটা কোথায় অবস্থিত, এটা
কোন পার্টে অবস্থিত না পার্ট 9-এ কিন্তু এই বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1993 পঞ্চায়েত রাজের সঙ্গে রিলেটেড। এরপর হচ্ছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তারপরেই আসছে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 একই ইয়ারে। সেখানে কি করা হয় না নগরপালিকা অ্যান্ড মিউনিসিপ্যালিটি সম্পর্কে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়, যেটা কিনা একই ইয়ারে করা হয়। এবার হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় জন্য 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। এখানে কি করা হয় না রাইট টু এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু চিলড্রেন বিটুইন 6 and 14 ইয়ার্স। 6 থেকে 14 বছরের সমস্ত বাচ্চাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করাতে হবে, সেটা সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে। তো সেটা হচ্ছে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে না 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002, সালটা মনে রাখবেন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2002। 6 থেকে 14 বছরের সমস্ত বাচ্চাকে কিন্তু শিক্ষা গ্রহণ করাতে হবে। নেক্সট যে ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে সেটা হচ্ছে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা কত সালে হয় 2016 সালে। এখানে কি করা হয় ইন্ট্রোডাকশন অফ জিএসটি, যে আমরা জিএসটি সম্পর্কে এত আর কি তোলপাড়, সেই জিএসটি 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2016-এ কিন্তু এটাকে ইনক্লুড করা হয়, যেখানে জিএসটি সম্পর্কে বলা হয়েছে যেটা কার্যকরী হয় 1 জুলাই 2017 থেকে কিন্তু এই জিএসটি কার্যকরী হয়। তো এখানেও একটা কোশ্চেন, জিএসটি কবে থেকে কার্যকরী হয় 1 জুলাই 2017। এবার দেখুন 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে কি করা হয় প্রোভাইড কনস্টিটিউশনাল স্ট্যাটাস ফর দ্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। যারা ব্যাকওয়ার্ড ক্লাসেস আছেন তাদের জন্য এই 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়। তো 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এটাই হচ্ছে লাস্ট এখনও পর্যন্ত, সেটা কি করা হয় না 103তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এই যে সম্প্রতি একদম ভেরি রিসেন্টলি 10% রিজার্ভেশন, জেনারেলদের মধ্যে 10% রিজার্ভেশন, যারা ইকোনমিক্যালি উইকার আছেন তাদেরকে 10% রিজার্ভেশন যে দেওয়া হয় সেটা 103তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়, এবং যেটা সম্প্রতি করা হলো। তো এবার দেখুন নেক্সট কোশ্চেন আজকের কেমিস্ট্রি থেকে, সেটা হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। তো আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় ল্যাভোসিয়েরকে। ফ্রেন্ডস, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে ডিসকাস করছি, তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে ল্যাভোসিয়ে। এবার চলুন নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক, সেটা হচ্ছে হাইড্রোজেন আবিষ্কার করেছেন কে, বা হু ডিসকভার্ড হাইড্রোজেন। সেটা হচ্ছে হেনরি ক্যাভেন্ডিশ। আমরা সকলেই জানি হেনরি ক্যাভেন্ডিশ হচ্ছে হাইড্রোজেন আবিষ্কর্তা, জন ডাল্টন হচ্ছে অ্যাটম। এবার দেখুন নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ। এই কোশ্চেনগুলো কিন্তু এরকমভাবে আসে, ঠিক আছে। এইখানে লেখা আর কি আমি টাইপ করে করেছি, তার জন্য এরকম হয়ে গেছে। তো এই কোশ্চেনে কারেক্ট আনসার হচ্ছে বিয়ের দাগ বা C6H12O6। এটা কিন্তু এইভাবে আপনারা জানেন হয়তো, অবশ্যই এভাবে থাকে, তো সেটাকে একটু আপনারা ম্যানেজ করে নেবেন। যাই হোক, C6H12O6 হচ্ছে গ্লুকোজের রাসায়নিক সূত্র। এবার দেখুন নেক্সট হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে এর দাগ Na2CO3। এটাকে কি বলা হয় বাংলায় অবশ্যই লিখে নেবেন সোডিয়াম কার্বনেট। আপনারা অবশ্যই কিন্তু এটাকে লিখে নেবেন, এইভাবে না দিয়ে কিন্তু সোডিয়াম কার্বনেটও কিন্তু দিতে পারে, তো অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন পরীক্ষার হলে কি দিচ্ছে। তো সোডিয়াম কার্বনেট বলা হয়, যেটার সংকেত হচ্ছে Na2CO3। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাকুয়ারিজিয়া কি, হোয়াট ইজ অ্যাকুয়ারিজিয়া। তো এটাকে নাইট্রিক অ্যাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে একসাথে বলা হয় অ্যাকুয়ারিজিয়া। মনে রাখবেন নাইট্রিক অ্যাসিড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণকে অ্যাকুয়ারিজিয়া নামে জানা যায়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ চক। আমরা যে চক দিয়ে লিখি সেই চকের রাসায়নিক নাম কি, সেটা হচ্ছে এখানে বিয়ের দাগ CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট। বাংলায় লিখে নেবেন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের রাসায়নিক ফর্মুলা এখানে সূত্র চেয়েছে, তো CO+H2। বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেনের সংমিশ্রণে ওয়াটার গ্যাস তৈরি হয়, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ লাফিং গ্যাস। লাফিং গ্যাসের রাসায়নিক সূত্র কি, তো N2O বা নাইট্রাস অক্সাইড, যেটাকে বলা হয় N2O নাইট্রাস অক্সাইড। 12 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা। যে বেকিং পাউডার থাকে এটা রাসায়নিক
সূত্রটা বলতে হবে। তো এটাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটাকে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার নিয়ে নেক্সট দিন আমি ডিসকাস করব। থ্যাংক ইউ সকলকেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।